হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা এই অংশীদারি কারবার এই চ্যাপ্টারের যে কোষে দেখি 14 ছিল, এই 14-র 16 দাগ থেকে শুরু করব। 16 দাগ থেকে রয়েছে অ্যাকচুয়ালি বহু বিকল্পীয় প্রশ্ন, এখান থেকে কোশ্চেন শুরু হবে। ওকে, তো চলো 16 দাগের এর একের অঙ্কটা আমরা প্রথমে পড়ে নিই। এখানে কি বলছে, আশা করি তোমরা এর আগের যে পার্টগুলো হয়েছে সেগুলো তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করেছো, তারপরে এই পার্টে আসছো। ওকে, তো এই মনে করে আমি চ্যাপ্টার শুরু করছি। প্রথম যে অঙ্কটা পড়বো সেটা হচ্ছে যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কত? দেখো, 3জন বন্ধু, বেশ 3জন বন্ধু, এই 3জন বন্ধুর যে টাকা ইনভেস্ট করেছে কত টাকা করে? একজন 200 টাকায় ইনভেস্ট করেছে, আর একজন কত টাকা ইনভেস্ট করেছে? 150 টাকা ইনভেস্ট করেছে, আর একজন কত টাকা ইনভেস্ট করেছে? 250 টাকা ইনভেস্ট করেছে, তাই তো? এবারে দেখো, যেহেতু এখানে আলাদা করে দেখো তোমাদের বইটাতে একই সময় পরে তাদের লভ্যাংশ অনুপাত কত, তাহলে এখানে লভ্যাংশের ভাগ বাটোয়ারা বা বন্টন নিয়ে কোনো রকম আলাদা করে কিছু বলা হয়নি। সেহেতু যে যতটা করে মূলধন ইনভেস্ট করেছে সে ততটা করেই টাকা লভ্যাংশ থেকে পাবে। তাহলে অতএব 3জন বন্ধুর লভ্যাংশের অনুপাত প্রথমজন কত টাকা দিয়েছে? প্রথমজন দিয়েছে 250, এই 250 লিখলাম। দ্বিতীয়জন কত দিয়েছে? 150, এই 150 লিখলাম। তৃতীয়জন কত দিয়েছে? এই 250 লিখলাম। ওকে, দেখো এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, শূন্যগুলোতে এমনিতেই হটে যাবে। এরপর লক্ষ্য করো, সরি এটা 200 হবে, 250 হয়ে গেছে। তারপর দেখো এখানে কি বেঁচে থাকবে? এটা 20 বেঁচে থাকবে, এটা পড়ে থাকবে 15, আর এটা পড়ে থাকবে 25। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? দেখো তিনটে যে রয়েছে, 3টি 5 দিয়ে কাটা যাবে। তাহলে প্রথমটা যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 4 হবে। দ্বিতীয়টা কত হবে? 3 হবে। আর তৃতীয়টা কত হবে? 5 হবে। তার লভ্যাংশের অনুপাত কত হচ্ছে? 4:3:5। এবার দেখো তোমাদের বইয়েতে প্রথমে উত্তর আছে 5:3:4, তারপর আছে 4:3:5, তারপর উত্তর আছে সি একটা 3:5:4, আর ডি এর উত্তর আছে 5:4:3। আমাদের এখানে বি এর আনসারটা তুমি লক্ষ্য করো, বের হয়েছে 4:3:5। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। চলো এরপর নেক্সট অঙ্কটা আমরা করব। সো ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা 16 দাগের এর 2 দাগের অঙ্কটা পড়ে নেব। প্রথমে কি বলেছে দেখো, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত টাকা? দেখো অঙ্কটা কি বলেছে সেই অনুযায়ী আমরা একটু লেখালেখি করে নিই। এটা হচ্ছে 2 এর অঙ্ক, 16 দাগের এর 2 এর অঙ্ক। শুভেন্দু কত টাকা দিয়েছে? শুভেন্দু দিয়েছে 1500 টাকা। বেশ, নওশাদ কত দিয়েছে? নওশাদ দিয়েছে 1000 টাকা। এই হচ্ছে ব্যাপার। এবারে তোমরা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, প্রফিট যদি হয় শুভেন্দু যেই অনুপাতে দিয়েছে সেই অনুপাতে প্রফিট পাবে। আবার লস যদি হয় তাহলেও যেই অনুপাতে টাকা ইনভেস্ট করেছে সেই অনুপাতেই টাকা ক্ষতি হবে তাদের। তাহলে শুভেন্দু আর নওশাদের লভ্যাংশ বা ক্ষতির অনুপাতটা কত? মূলধনের অনুপাতে পেয়ে যাব আমি। তাহলে অতএব শুভেন্দু ও নওশাদের লাভ অথবা ক্ষতির অনুপাত সমান কি? 1500 ইউজ টু 1000।
এবার দেখো এখানেও দুটো শূন্য, এখানে দুটো শূন্য হটিয়ে দিলাম, তাহলে এদিকে পড়ে থাকলো 15, এদিকে পড়ে থাকলো 10। এবারে 5 দিয়ে যদি কাটি তাহলে এটাকে দেখো এখানে 3 হয়ে যাবে আর এখানে হয়ে যাবে 2। এই যে 3:2 এই অনুপাতে তারা ইনভেস্টও করেছে, আবার তারা লাভ হলে 3:2 অনুপাতই পাবে, আর ক্ষতি হলো 3:2, 3:2 এই অনুপাতেই তারা ক্ষতিটা স্বীকার করবে, মানে ক্ষতিটা নেবে। এবার দেখো আমাকে কি জানতে যে বইটা লক্ষ্য শুভেন্দুর ক্ষতি কত ক্ষতি হয়, তাহলে শুভেন্দুর ক্ষতির ভাগাহারটা বের করনি, তাহলে অতএব শুভেন্দুর ক্ষতির ভাগহার কত, এই যে 3 আর নিচে 3 + 2, তাহলে কত হচ্ছে 3/5 অংশ। আশা করি এখানটা বোঝা গেছে। এরপর লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, কত টাকা ক্ষতি হয়েছে, 75 টাকা। তাহলে 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি কত ক্ষতি হয়েছে, এই 3/5 অংশটা। তাহলে অতএব 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি হয়। কত ক্ষতি হয়, 75 এর মানে গুণ চিহ্ন 3/5। এবার যদি 5 দিয়ে এটাকে আমি কাটাকাটি করি, 5 × 5, আর এটা কত হবে 5 × 15 = 75, তাই তো। তাহলে এবার লক্ষ্য করো 3 × 15 কত, গুণ হবে 15কে এই 3টা দিয়ে গুণ হবে, কত হবে 3 × 15 = 45 টাকা। তাহলে শুভেন্দুর কত ক্ষতি হবে, 35 টাকা। এবারে তোমাদের বইতে দেখো অপশন কি আছে, শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, 30 টাকা, 25 টাকা, 40 টাকা। তাহলে এখানে অপশন কি হবে, এর অপশনটা ঠিক হবে। ওকে, চলো, আশা করি তোমরা এই অঙ্কটা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। চলো এরপর আমরা পরের অঙ্কটা করব। সো এরপর আমরা 3 দাগের অঙ্কটা পড়ে নেব। কি বলেছে দেখো, বলেছে যে ফতিমা, শ্রেয়া আর স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। ঠিক আছে, 1 বছর পরে ফতিমা, শ্রেয়া আর স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা আর 150 টাকা পায়। তাহলে স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা নিয়োজিত করে, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা না 4000 টাকা। দেখো এই অঙ্কটা প্রথমে একটা ড্রয়িং করে নিই। ঠিক আছে, প্রথমে তারা তিনজন মিলে যে ইনভেস্ট করেছে, কত টাকা ইনভেস্ট করেছে, কত টাকা, 6,000 টাকা। দেখো বইতে লেখা রয়েছে সুন্দরভাবে, 6,000 টাকা তিনজন মিলে ইনভেস্ট করেছে। কে কত টাকা ইনভেস্ট করেছে জানি আমরা, জানি না, কিন্তু যত টাকা লাভ হয়েছে লাভের পরিমাণটা কে কত টাকা পেয়েছে। যেমন ফতিমা, সে নিয়েছে কত টাকা, 50 টাকা লাভের পরিমাণ নিয়েছে ফতিমা। শ্রেয়া, সে কত টাকা লাভ নিয়েছে, 100 টাকা লাভ নিয়েছে, যত টাকা লাভ হয়েছিল তাতে 100 টাকা নিয়েছে। আর স্মিতা, সে কত টাকা নিয়েছে, 150 টাকা লাভ নিয়েছে। তাহলে এই যে লাভের পরিমাণ পেলাম, একজন শুধু 50 টাকা লাভ করেছে ফতিমা, আর তারপর শ্রেয়া করেছে 100 টাকা, আর হচ্ছে স্মিতা করেছে 150 টাকা। এই যে লাভের পরিমাণটা পেয়েছে, সে লাভের পরিমাণটা কি অনুপাতে পেয়েছে, যেহেতু এখানে কোনো শর্ত বলে দেয়নি, তাহলে 6,000 টাকাতে যে যত টাকা ইনভেস্ট করেছে সেই অনুপাতে পেয়েছে। তাহলে অতএব আমি এটা লিখতেই পারি, অতএব তিনজনের লভ্যাংশের বা মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত। দেখো একজনের আছে 50, একজনের আছে 100, আর একজনের আছে 150। এবার দেখো এই তিনটেকে যদি আমি 50 দিয়ে ভাগ করি, প্রথমেরটা হবে 1, তারপরেরটা হবে 2, আর তারপরেরটা হবে 3। এবার আমার এখানে আসল কাজটা কি, এই 6,000 টাকার মধ্যে
কে কত টাকা ইনভেস্ট করেছে জানতে চেয়েছে? না, শুধুমাত্র স্মিতা কত টাকা ইনভেস্ট করেছে। স্মিতা লাভ কত টাকা করেছিল? 150 টাকা। তাহলে স্মিতার অনুপাত হচ্ছে এই 3। তাহলে অতএব স্মিতা এর লভ্যাংশের বা মূলধন নিয়োজনের অনুপাতিক হার, স্মিতার লভ্যাংশ বা মূলধন নিয়োজনের আনুপাতিক ভাগ হার সমান কি? দেখো স্মিতার 150, মানে এখানে 3টা উপরে হবে, আর এখানে 1 + 2 + 3, তাহলে কত হবে? 3। আর নিচে কত হবে? 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হয়, তাহলে 3-এর 6 অংশ। বেশ, টোটাল কত টাকা ওরা ইনভেস্ট করেছে তিনজন মিলে? টোটাল ইনভেস্ট করেছিল 6000। তাহলে 6000 টাকা থেকে স্মিতা কত টাকা মূলধন নিয়োজিত করেছে? তাহলে 3-এর 6 অংশ। 3-এর 6 অংশ মানে কত টাকা সেইটা বের করে নেবো। অতএব 6000 টাকার মধ্যে স্মিতা মূলধন নিয়োজিত করেছে কত? এই 6000 এর 3-এর 6 অংশ। তাহলে 6000 এর 3-এর 6 অংশ মানে কি? 6000 ইন্টু 3/6, 6-1-কে 6, আর 6-কে 1000 দিয়ে গুণ করলে 6000। এবারে 1000টাকে 3 দিয়ে গুণ করলে 3000 টাকা নিয়োজিত করেছিল। ওকে, আশা করি তোমরা 3-এর অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছ। চলো এরপর আমরা কত দাগের অঙ্কটা করবো? 4-এর দাগের অঙ্কটা করবো। সূর্যের বা অমল, এই 4-এর দাগের অঙ্কটা প্রথমে পড়ে নিই। কি বলেছে দেখো, বলেছে যে অমল আর বিমল একটি ব্যবসা শুরু করে। বেশ, অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা হয়। বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে দেখো, আমি একটু প্রথমে ড্রয়িং করে নিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে বিফোর বিমল। বিমল কত টাকা লাগিয়েছে ব্যবসায় জানি না, তাহলে এক্স ধরছি। কত দিনের জন্য লাগিয়েছে? 6 মাসের জন্য লাগিয়েছে, ঠিক আছে। আচ্ছা, অমল কত টাকা লাগিয়েছে? 500 টাকা লাগিয়েছে। কত দিনের জন্য? 9 মাসের জন্য। বোঝা গেল এখানটা। এরপর 6 মাসের জন্য বিমল যদি 1 মাসে x টাকা লাগায়, তাহলে 1 মাস হিসাবে বিমলের টোটাল হচ্ছে 6x টাকা। বেশ, আর অমলের কত হবে? 9 × 500। এই টাকাটা অমলের হলো, ইনভেস্ট করলো। এবারে দেখো প্রফিট কত হয়েছে, আমি এখানটাই করে নিচ্ছি। প্রফিট হয়েছে কত? 69 টাকা। বিমল কত টাকা পেয়েছে? বিমল এখান থেকে পেয়েছে 46 টাকা। অমল কত টাকা পেয়েছে? অমল পেয়েছে 23 টাকা। এবারে এই যে জিনিসটা আমার বের হলো, এই জিনিসটা থেকেই আসল অঙ্কটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এবারে লিখে নিই। কি লিখব? ধরি বিমল x টাকা মূলধন ব্যবসায় নিয়োজিত করেছে। ওকে, এটা রাফ কিন্তু, হ্যাঁ। তাহলে অতএব 1 মাস হিসেবে বিমলের মোট মূলধন কত? বিমলের 6 × x সমান 6x টাকা। বেশ, আবার একইভাবে 1 মাস হিসেবে অমলের মূলধন
মোট মূলধন কত, 9 মাস ইনভেস্ট করেছে, তাহলে 9 ইন্টু 500, 4,500 টাকা। ওকে, এবারে প্রফিট থেকে বিমল কত টাকা পেয়েছে, দেখো বইতে সুন্দরভাবে লেখা রয়েছে 69 টাকা লভ্যাংশ থেকে বিমল পায় 46 টাকা। আবার একইভাবে অমল পায় 23 টাকা। তাহলে বিমল আর অমলের লাভের অনুপাতটা একটু বের করে নিই, বের করা যাবে অবশ্যই। তাহলে অতএব বিমল ও অমলের লভ্যাংশের অনুপাত, লক্ষ্য করো প্রথমে বিমল লিখেছি, তাহলে বিমলের হচ্ছে 46:23, 46:23। এটা যদি আমি দেখো দুটোকে যদি 23 দিয়ে ভাগ করি, তাহলে 23 দুগুণে 46 2 হবে, আর এটা 23 একে 23 1 হবে। ঠিক আছে, এবারে দেখো একটা শর্ত আমি এখানে ইউজ করছি, শর্তানুসারে। কি শর্তানুসারে, এই যে বিমলের মূলধন ইউজ টু অমলের মূলধন, এটা লিখলাম। এবার লক্ষ্য করো বিমলের মূলধন এই লভ্যাংশ ইউজ টু অমলের লভ্যাংশ, এই লভ্যাংশটা পেয়েছে কি হিসাবে, মূলধন হিসাবে। তাহলে একইভাবে যেহেতু বিমলেরটা প্রথম লিখেছি, তাহলে এখানে লক্ষ্য করো বিমলের মোট মূলধন কত, 6x টাকা, এই 6x লিখলাম। ইউজ টু অমলের কত টাকা, 4,500 টাকা, এই 4,500 লিখলাম। বেশ, এবার লক্ষ্য করো এই ইউজ টু চিহ্নটা তুলে দিলে 2/1 হবে, আর এখানে 6x/4,500 হবে। এবার লক্ষ্য করো একটু এদিক সেদিক করবো, এই 4,500 টাকা ভাগের আকার আছে, ডান দিক থেকে বাম দিকে আনলে কি হয়ে যাবে, অবভিয়াসলি গুণের আকার হয়ে যাবে, এই গুণের আকার করে নিলাম। এক্স এর সঙ্গে 6টা গুণ আছে, অপোজিট দিকে আসলে কি হয়ে যাবে, ভাগের আকারে করে নিলাম, সমান এক্স। এবার দেখো 2 1 2, 3 2 6, 3 1 3, 3 15 45, তাহলে 1500 টাকা সমান এক্স। তাহলে এবার তোমরা বলো বিমল, এই এখানে যে বিমল ইনভেস্ট করেছিল কত টাকা, এক্স টাকা আমি ধরে নিয়েছিলাম, তাহলে এক্স টাকা কত বের হলো, 1500 টাকা বিমল ইনভেস্ট করেছিল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা 4 অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এই পরের দাগের অঙ্কটা করে নিই। আমরা 5 দাগের অঙ্কটা পড়ে নেবো, কি বলেছে দেখো, ভালো করে বুঝবো। প্রথমে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, দেখো লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে, যে যত টাকা বিজনেসে ইনভেস্ট করেছে, তাই না। তাহলে পল্লবী 9 মাসের জন্য কত টাকা ইনভেস্ট করেছে, 500 টাকা। তাহলে করতে শুরু করে দিই, তাহলে কি হবে দেখো, প্রথমে আউটলাইনটা করে দিই। পল্লবী, পি ফর পল্লবী 500 টাকা ইনভেস্ট করছে কত দিনের জন্য, 9 মাসের জন্য। বেশ, এদিকে আমাদের রাজিয়া রয়েছে, রাজিয়াও ইনভেস্ট করছে, দেখো কত টাকা, 600 টাকা ইনভেস্ট করছে, কত টাকা, কদিনের জন্য, 5 মাসের জন্য। তাহলে অতএব এটা রাফ হলো, ঠিক আছে, এটা রাফ। 1 মাস হিসাবে পল্লবীর মোট মূলধন কত, বলো, মোট মূলধন কত, 9 × 500 কত হবে, 5 9 45, 4,500 টাকা। আবার একইভাবে 1 মাস হিসেবে রাজিয়ার মোট মূলধন কত দিনের জন্য ইনভেস্ট করছে, 5 মাসের জন্য, 5 × 600 সমান কত হচ্ছে, 3,000 টাকা। তাহলে এবারে দেখো টোটাল 1 মাস হিসেবে পল্লবীর মূলধন কত হয়েছে, 4,500 টাকা। আবার 1 মাস হিসেবে রাজিয়ার মূলধন কত হয়েছে, 5 মাসে 3,000 টাকা। তাহলে যে যত টাকা বিজনেসে ইনভেস্ট করেছে সে সেই অনুপাতই পাবে। তাহলে অতএব
পল্লবী ও রাজিয়ার কিসের অনুপাত? লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত, যেহেতু আমি পল্লবীর নামটা প্রথম দিয়েছি সেই জন্য পল্লবীর মূলধনটা প্রথম লিখব 4,500 ইউজ টু 3,000। লক্ষ্য করে এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য আউট হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 45 আর এখানে পড়ে থাকবে 30, তাই তো? এবার লক্ষ্য করো 45কে যদি 15 দিয়ে কাটি 3 15 45 আর এখানে 15 দুগুণে 30 2, তাহলে 3:2। পল্লবী ইজ টু রাজিয়া সমান 3:2। দেখো বইয়েতে কি আছে, এখানে আমার 3:2 এর উত্তরটা হয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই 5টা অঙ্ক বুঝতে পেরেছো। চলো এরপর আমরা 16 দাগের বি এর অঙ্কটা করব। অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিই। কি বলেছে দেখো, যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোক দরকার 3 জন। দেখো এটা এক কথাই বলা যায়। কি বলা যায়? অংশীদারি কারবার এমন একটা বিজনেস যেখানে কমসে কম 2 জনের অংশ থাকতে হবে। তাহলে এখানে তো কি বলছে কমপক্ষে 3 জন দরকার, তাহলে এটা কি ঠিক না ভুল? অবশ্যই ভুল। ওকে, চলো এবারে দুয়েরটা করি। দুয়েরটা কি বলেছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজুর মোট লাভ 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। আচ্ছা, এটা ঠিক না ভুল সেটা যাচাই করে বলতে হবে। তাহলে লক্ষ্য করো, রাজু আর আসিফ, এটা আমি এক লাইনে করে দিই, ফটাফট করে একটু রাফ হিসাবে অঙ্কটা করে দেবো, হয়ে যাবে। রাজু আর হচ্ছে আসিফ, ঠিক আছে, এদের অনুপাত কত মূলধনের? 5:4। তাহলে রাজুর লভ্যাংশের অনুপাতটা কত হবে? 5:9। আর আসিফের কত হবে? আসিফের 4:9। ওকে, এটা হচ্ছে দুজনের মূলধনের অনুপাত। এবারে বইতে কি বলেছে, রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। মোট লাভ যত টাকাই হোক তার 80 টাকা পাচ্ছে কে? আমাদের রাজু। আর আসিফ পাচ্ছে 100 টাকা। এবার দেখতে হবে যে কত টাকা পাচ্ছে রাজু, পাচ্ছে কত আর আসিফ পাচ্ছে কত, সেই অনুপাতটা এই অনুপাতের সাথে ম্যাচ করছে কিনা। কেন? প্রশ্ন হচ্ছে কেন এইটার সঙ্গে সেটা ম্যাচ করতে হবে। দেখো মূলধন যে অনুপাতে লাগিয়েছে ব্যবসা, সে সেই অনুপাতেই তো টাকা ফেরত পাবে। হ্যাঁ ঠিক তাই। তাহলে মূলধন লাগিয়েছে এখানে কি অনুপাতে? 5:4। তাহলে এখানে এটা করার প্রয়োজন ছিল না, ঠিক আছে। তাহলে এখানে রাজু কত টাকা মূলধন লাভ থেকে পেয়েছে? 80 টাকা। আর আসিফ কত টাকা পেয়েছে? 100 টাকা। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন যদি করা যায়, এই শূন্য তো কাটাকাটি হয়ে যাবে, এটা হচ্ছে 4:5। তাহলে রাজু ইজ টু আসিফ লভ্যাংশ হয়েছে 4:5 আর রাজু ইজ টু আসিফ মূলধনের অনুপাত আছে 5:4। তাহলে দুটো কি ম্যাচ করছে? দুটো ম্যাচ করছে না। তাহলে এই বিবৃতিটা কি সত্য না মিথ্যে? অবশ্যই মিথ্যে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বিয়ের দাগের 2 এর অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এরপর আমরা সি এর দাগের শূন্যস্থান পূরণগুলো করি। সি এর দাগের শূন্যস্থান পূরণগুলো কাকে বলেছে করে দেখে একটু কি বলেছে দেখো। এক একটা অংশীদারি কারবার ড্যাশ ধরনের, অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তাহলে অংশীদারি কারবার এক প্রকার পার্টনারশিপ ব্যবসা বলতে পারো। তো অংশীদারি কারবারটা অ্যাকচুয়ালি 2 ধরনের কারবার, ঠিক আছে। একটা কি শর্ত সাপেক্ষ হয় আর একটা হচ্ছে বিনা শর্ততেও মূলধন ভাগ করে পাওয়া যায়। ওকে, এরপরেরটা দেখো 2-এরটা কি বলছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তাকে সরল অংশীদারি কারবার বলে। কেন সরল অংশীদারি কারবার বলছে দেখো, অন্য কোনো শর্ত, সাপোজ আমি একটু ভেঙে তোমাদের দেখাই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এ নামক একজন ব্যক্তি আর এখানে আমার বি নামক একজন ব্যক্তি, ঠিক আছে। এ কিছু পরিমাণ এক্স টাকা লাগালো আর বি ওয়াই টাকা লাগালো। এবারে এখানে দেখো
এরা কোনো রকম শর্ত ছাড়া যে অনুপাতে টাকা লাগিয়েছে, এ এক্স এ টাকা লাগিয়েছে, এ ওয়াই টাকা লাগিয়েছে, এই এক্স টাকার ওয়াই টাকার যে অনুপাত হবে সেই অনুপাতই শুধুমাত্র টাকাটা রিটার্ন পাবে। প্রফিট থেকে লাভটা পাবে, বা লস হলে তার ক্ষতিটা বেয়ার করতে হবে। তো এদের যেই টাকাটা লাগিয়েছে সেই অনুপাতই যেহেতু পাচ্ছে, তাহলে এখানে কোনো শর্ত নাই, সেহেতু এটা সরল অংশীদারি কারবার আমরা বলতে পারি। আবার তিনেরটা কি বলেছে দেখো, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূল্য নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। ওকে, আশা করি তোমাদের সিয়ার দাগে তিনটে ক্লিয়ার হয়েছে। চলো এরপর আমরা টুকটুক করে 17 দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করব।